বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি অন্য একটি ঘটনাতে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন রফিয়াদ আহমেদ রাদ। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটা 2012 সালের। লক্ষ্মীপুরে আমাদের পুরনো গ্রামের বাড়ি। বাড়ির পেছনে বিস্তৃত ধানক্ষেত, যেখানে রাতে ঝিঝি পোকারা এক নাগারে ডেকে চলত। আর ঠিক তার ডান দিকে ছিল একটা কালা বন, অর্থাৎ ছোট একটা ঝাউয়ের মতো। গাছপালা এত পুরনো আর জড়ানো ছিল যে দিনের বেলাতেও সেই বনটার ভেতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে লাগত। এই কালাবন নিয়ে বহুদিন ধরেই নানা ধরনের গল্পগুজব চলত। গ্রামের স্থানীয় বয়স্করা বলতেন ওখানে নাকি রাতে যাওয়া যায় না, কিছু একটা ফেলতে গেলেও সাবধানে ফেলতে হয়, এবং যেটা থাকে সেটা রেগে গিয়ে ফিরে আসে। সেবার ঢাকা থেকে আমার খালাতো বোন মিম বেড়াতে এসেছিল। মিম তখন সবেমাত্র কৈশোরে পা দিয়েছে, এবং তার হাতে ছিল সুন্দর একটা বিদেশি পুতুল, যেটা নিয়ে সে সবসময় খেলাধুলা করত। সাদা ফিনফিনে গায়ের রং, নীল পাথরের মতো চোখ, আর কাঁচ ছোঁয়া বাদামি চুল। চুলগুলো ছিল অদ্ভুত রকমের নরম, যেন সদ্য ধোয়া সিল্ক। মিম হাসি মুখে বলল, এটা খুব সুন্দর না? ঢাকা থেকে আসার সময় কিনে এনেছি। ভাবলাম নানাবাড়ির ড্রয়িং রুমে টেবিলের উপর রেখে দেব, এখানে তো তেমন সুন্দর কিছু নেই। মা পুতুলটা এনে ড্রয়িং রুমের কাচের টেবিলের পাশে সাজিয়ে রাখলেন। পুতুলটা স্থির নীল চোখ যেন বাড়ির প্রতিটা কোণ এবং প্রতিটা মানুষকে আলাদা আলাদা করে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতিটা আমার যেন শুরু থেকেই হচ্ছিল, এবং একটা ঠান্ডা দৃষ্টি, যা বলতে গেলে মোটামুটি অস্বস্তিকর। আচ্ছা, এরপর থেকে এর দুদিন পর আমরা সবাই একসাথে বসে নাস্তা করছি। এমন সময় আমার মা ডেকে বললেন, কিরে, পুতুলটা একটু দেখতো, এর চুলগুলো কি এরকম লম্বা ছিল? আমি ভ্রু কুঁচকে তাকালাম, এবং এই কথা শোনা মাত্র আমার বুকটা যেন ধক করে উঠল। পুতুলটার চুলগুলো সত্যি তো আগের চেয়ে বেশ লম্বা হয়েছে। কাঁধ থেকে নেমে এখন প্রায় বক্ষদেশ ছুঁই ছুঁই। একবার সামান্য নয়, স্পষ্টভাবেই বড়। আমার মনে হলো কেউ যেন রাতের মধ্যে পুতুলটির চুল নতুন করে গজে দিয়েছে। আমি কথা হারিয়ে ফেললাম। আমার মায়ের মুখেও অবিশ্বাস আর অদ্ভুত একটা ভয়ের ছাপ। মিম অবশ্য তখনও হাসাহাসি করছিল। আরে কিসের ভয়, হয়তো আলোতে এমন লাগছে, ছোটখাটো পুতুল চুল তো এমনিই হয়। কিন্তু সেদিন রাতে যখন আবারও তাকালাম, অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম। সেই পুতুলের চুলগুলো আরো বড় হয়েছে, আগের দিনের চেয়েও প্রায় 3-4 ইঞ্চি লম্বা। এখন তো একেবারে বুকের কাছে পৌঁছে গেছে। চুলের রংটা সামান্য কালচে হয়ে এসেছে, মনে হচ্ছে তাতে যেন স্যাঁতস্যাঁতে একটা ভাব রয়েছে। ভয়ের গরম একটা ঘাম আমার পিঠ বেয়ে নেমে গেল। এটা কি নিছক ভ্রম, নাকি কোনো অস্বাভাবিকতা? এরপর যা হলো তার সাথে এই ভয়ের কোনো তুলনা বললেই নেই। পরের 3 দিন আমাদের বাড়িতে বাড়িটাকে কেউ যেন কালো জাদুর অভিশাপ দিল। একটা যেন শ্বাসরুদ্ধকর চাপা আতঙ্ক আমাদের গোটা বাড়িকে গ্রাস করলো। আমরা রাতে ফিসফিস করে কথা বলতাম, আর দিনের বেলাতেও পুতুলটার দিকে সরাসরি তাকানোর সাহস পেতাম না কেউ। প্রথম রাতে আমরা সবাই পুতুলটার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। রাতে আমি টর্চ জ্বালিয়ে লুকিয়ে রাখতাম। কোমর পর্যন্ত চুল নেমে গেছে আজকে। চুলের দৈর্ঘ্য এমনভাবে এবং এমন দ্রুত বাড়ছে যেন মনে হচ্ছিল আমরা বুঝি দ্রুত গতির কোনো ভিডিও দেখছি। আমার মনে হলো এটা আর কোনো পুতুল নেই, এটা কোনো জীবের অংশ। দ্বিতীয় রাতে আমার মা স্থির থাকতে পারলেন না। তিনি খুবই ধার্মিক মানুষ। তিনি পুতুলটা ধরলেন না, একটা পুরনো কাপড় দিয়ে জড়িয়ে আলমারিতে রেখে দিলেন। এরপর আলমারির কাঠের পাল্লায় শক্ত করে বন্ধ করে দিলেন, এবং সেই দরজায় তালা লাগিয়ে দিলেন। মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যা যা খারাপ থাকুক আর ঘরে ফিরতে পারবে না। সকালে বাবা বাইরে থেকে ফিরেই চিৎকার করে উঠলেন। আমরা দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে যা দেখলাম তাতে আমাদের সকলের রক্তহীন হয়ে গেল। আলমারির দরজা খোলা, তালাটা নিচে পড়ে আছে,
আর পুতুলটা আর ড্রয়িং রুম ড্রয়িং রুমের টেবিলের আগের জায়গায়, ঠিক প্রথম দিন যেখানে রাখা হয়েছিল সেখানে বসে আছে। তার বাদামি চুল এখন হাঁটু পর্যন্ত নেমে গেছে, ঘন কালো এবং তৈলাক্ত লাগছিল। কারা রেখেছে? আলমারির তালা ভাঙা ছিল না, শুধু খোলা ছিল। বাবার কণ্ঠ শুকিয়ে গেল। তোমরা তোমরা কেউ বের করনি তো? নিন্তু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তোর কাছে যাইও নি, ওটা ছিল তালাবন্দি, চাবিও আমার জানা ছিল না কোথায় আছে। আমি পুতুলটার নীলচে চোখে তাকানোর সাহস পেলাম না, তবে আমার মনে হচ্ছিল ওটা শান্তভাবে বসে মিটিমিটি হাসছে, যেন বলছে, তোমরা আমাকে বন্ধ করতে পারবে না। সেই মুহূর্তে সিদ্ধান্ত হলো, আমরা এটা রাখবো না। এটা একটা অভিশাপ যা আমাদের ঘরের মধ্যে অশান্তি ডেকে আনছে। রাতে খাবারের পর সিদ্ধান্ত হলো, এটা আমরা আর রাখবো না। বাড়ির পেছনেই সেই কুখ্যাত কালো বনেই ফেলে আসা হবে। গ্রামের মানুষ অনেকেই বলতো, যেটা খারাপ হয় ওখানে রেখে দিলে সেটা আর ফিরে আসে না। বনটা নাকি সেই খারাপ জিনিসটাকে আটকে রাখে। বাবা আর আমি সেই পুতুলটাকে পুরোনো একটা খবরের কাগজে মুড়িয়ে জঙ্গলে রাখতে গেলাম। রাতটা ছিল চাঁদহীন, আকাশে একটাও তারার দেখা নেই, শুধু কেবল জমজমাট কালো অন্ধকার। একেবারেই আলো নেই বললেই চলে, চারদিকে নিস্তব্ধ। কিন্তু পুতুলটার চুল নিজের মতো দুলছিল অদৃশ্য হাওয়ার বিপরীতে, যেন ভেতর থেকে অশুভ কোনো শক্তি সেগুলোকে নাচাচ্ছে। চাচা ফিসফিস করে বললেন, তাড়াতাড়ি ফেলে দে, দেরি করিস না। আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না। ভয়ে ভয়ে আমার হাত কাঁপছিল। আমরা ওটা ঝোপের ভেতর ছুঁড়ে ফেলে দিলাম। এটা নিশ্চিত করতে চেয়েছিলাম যেন এটি সহজে খুঁজে না পাওয়া যায়। বাবা নিষেধ করলেন, পেছনে তাকাতে নেই, সোজা বাড়ির দিকে চল। তবে আমি শেষ মুহূর্তে হালকা একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা যেন মাটি থেকে কোনো কিছু পড়ার মতো নয়, বরং কেউ যেন খুব ধীরে আঙুল দিয়ে মাটিতে টোকা দিচ্ছে, অথবা কোনো একটা ছোট নুড়ি সরিয়ে সরিয়ে এগিয়ে আসছে। আমরা আর দাঁড়ালাম না, প্রায় ছুটে ছুটে আমরা বাড়ির দিকে আসতে থাকলাম। রাত তখন 2:43। এই সময়টা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। বাইরের আবহাওয়ার অদ্ভুত নীরব, যেন প্রকৃতিও শ্বাস চেপে রেখেছে, এমন একটা ঘুমট পরিবেশ। হঠাৎ কেউ যেন আমাদের দরজায় ধারালো কিছু একটা দিয়ে আঁচড় কাটছে। প্রথমে মৃদু একটা শব্দ, তারপর জোরের সঙ্গে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে মনে হচ্ছিল যেন কাঠ আতঙ্কে চিৎকার করছে। মা চিৎকার করে উঠে বললেন, ও বাবা গো, দরজার দিক থেকে কে যেন দৌড়ে আসছে। আমরা চিৎকার করতে থাকলাম, কে কে ওখানে? কিন্তু বাইরে থেকে কোনো জবাব এলো না। শব্দটা থামল। আমরা দূর থেকে দেখলাম দরজার কাঠের ওপরে 3টা লম্বা গভীর খোঁচা, মানুষের নখের চেয়েও অন্তত 3 গুণ দীর্ঘ, কোনো বন্য পশুর নখের মতো। বাইরে থেকে আবারও শব্দ, টক টক টক, এবং শব্দটা এমন ছিল যেন কোনো ব্ল্যাকবোর্ডে যখন নষ্ট চক দিয়ে টানা হয় সেরকম একটা শব্দ। সবার কান যেন ফেটে যাচ্ছিল। খালি পায়ে হাঁটার মতো শব্দ, কিন্তু অস্বাভাবিক ধীর, ভারী এবং ভয়ঙ্কর। এ যেন হিসেব করে ফেলা প্রতিটি পদক্ষেপ। মিম আমার হাত আঁকড়ে ধরে ভয়ে ভয়ে তার শরীর কাঁপছে এবং বলছে, দাদা ভাই, এটা আবারও ফিরে এসেছে, সেই চুলওয়ালা পুতুলটা। দরজার নিচে ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকছিল, বরফের মতো ঠান্ডা, যা ঘরের উষ্ণতাকে এক মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিচ্ছিল। আমি স্পষ্টভাবে দেখলাম সেই দরজার ফাঁকের নিচে কিছু একটা নড়ছে, একটা বাদামি ঘন গেছো, যেন লম্বা একটা সোজা চুলের স্রোত, যেটি দরজার নিচ দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে। এটা নিছক কোনো পুতুল নয়, এটা একটা অস্বাভাবিক শক্তি। ভয়ঙ্কর দৃশ্য দেখে মা ঘরের দিকে গেলেন এবং কোরআন শরীফ হাতে নিয়ে তিলাওয়াত করতে থাকলেন। আমার চাচা আমাদের সাথে ছিলেন। তিনি কাঁপতে কাঁপতে নিজেকে সামলে নিয়ে উঁচু গলায় আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ করতে সেই সমস্ত শব্দ, সেই সাথে আঁচড় এবং ধীরে ধীরে সেই হাঁটার শব্দ, সব যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ মাঝপথে স্তব্ধ হয়ে গেল। আজানের পবিত্র ধ্বনি যখন ঘরে
আচ্ছা, ঘরের মধ্যে উঁচু হতে লাগলো আজানের স্বর। তখন মনে হচ্ছিল যেই আসছিল সেই যেন ধীরে ধীরে পেছনের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। দরজার নিচের ফাঁক থেকে সেই চুলের গোছা ধীরে ধীরে গুটিয়ে যেতে লাগলো। এখন শুধু নিস্তব্ধতা আর আমাদের কম্পিত হৃদয়ের শব্দ। সূর্য ওঠার পর দরজা খুলতেই আমরা বাইরে তাকালাম। আমাদের বুক কেঁপে উঠল। মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতা আর ধুলো, আর দরজার গায়ে গতকাল রাতের সেই 3টি ভয়ানক লম্বা আঁচড়, আর তার নিচেই বাদামি চুলের গোছা। মানুষের মতো নয়, কিন্তু পুতুলটার মতো লম্বা, ঘন, স্যাঁতস্যাঁতে, যেন মাটি থেকে সেটা রস টেনে নিয়ে উঠে গেছে। মা কাপড় দিয়ে সেই চুলগুলোকে তুলে মাটি চাপা দিয়ে দিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো এটা তুলবেন না। পুতুলটাকে আর কখনোই পাওয়া যায়নি। কেউ দেখেনি, কেউ শোনেনি সেই পুতুলের চিৎকার। কালো বনে সেটা কোথায় হারিয়ে গেল তা আমরা জানতেও চাইনি। কিন্তু সেই রাতের পর আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। মিমি আজ পর্যন্ত আর কোনো পুতুল কেনেনি। আর আমি আজও যখন রাতের বেলা নীরবতায় বাতাস দুলতে দেখি, তখন আমার মনে হয় কোথাও যেন সেই কালো বনের কালো ঘন ঝোপের ভেতরে ওটা এখনো বসে আছে। তার লম্বা চুল হাওয়ায় খেলছে আর অপেক্ষা করছে কেউ আবার তাকে বাড়িতে নিয়ে যাক। রাতুল ভাই, এই ছিল ঘটনাটি 2012 সালের দিকে স্থানীয় কিছু সূত্রের মাধ্যমে শুনেছিলাম। তবে অনেকেই ঘটনাটি বিশ্বাস করে এবং অনেকেই বিশ্বাস করে না, কিন্তু ঘটনাটি কোনো না কোনো এক জায়গায় ঘটেছিল। এরপরে উনি ওনার নাম লিখেছেন রফিয়াদ আহমেদ রাত। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।